মাথাটা ভার ভার লাগছে আরুর। চোখ দুটো খুলতেও কষ্ট হচ্ছে বেশ। তবু চোখ মেলে তাকালো সে। চোখ মেলতেই চোখে পড়ল সাদা ধবধবে টাইলস করা ছাদ। আরু আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করছে অ্যাকচুয়ালি কোথায় আছে সে। একটু পরেই দরজা খোলার শব্দ হলো। দরজার শব্দকে অনুসরণ করে ডান দিকে ফিরে তাকালো আরু। ট্রে হাতে একজন নার্স ঢুকলো কেবিনে। আরুকে তাকিয়ে থাকতে দেখি মুচকি হেসে হ্যালো বলল মেয়েটি। আরও কিছু বলছে না, আসলে কি বলবে বুঝতে পারছে না। নার্সটি আরুর হাতে স্যালাইনটা চেক করে নিয়ে আবার মুচকি হেসে বেরিয়ে গেল। সাথে সাথে ঢুকলো একটি ছেলে। আরও অবাক চোখে ছেলেটিকে দেখছে। সাদা কালো স্কুল ড্রেসে বেশ মানিয়েছে তাকে। ছেলেটি ধীর পায়ে আরুর কাছে এসেই মুচকি হাসলো। আরুর মনে হলো এত সুন্দর হাসি পৃথিবীতে দ্বিতীয়টি থাকতে পারে না, কখনোই না। আরুর চোখে মুখে কৌতূহল, কে এই ছেলে? ছেলেটি তার পাশে চেয়ার টেনে বসে হাসি মাখা মুখে বলে উঠল, হ্যালো ম্যাম, কেমন লাগছে এখন? আমি কি আপনাকে আপু ডাকতে পারি? ম্যাম ডাকতে কেমন বিশ্রী লাগে। তাছাড়া আমারও একটা আপু আছে। আরু মাথা নাড়ালো, যার অর্থ তাকে আপু ডাকা যেতে পারে। আরুর মাথা নাড়ায় আবারও হাসলো ছেলেটি। দ্বিগুণ উৎসাহ নিয়ে বলে উঠল, আমার নাম রেদওয়ান আহমেদ। আপনি রাস্তায় সেন্সলেস হয়ে গিয়েছিলেন বলে কাছের একটা হসপিটালে নিয়ে এসেছি আপনাকে। আপনার ভাইয়াকে কল করেছি, উনি আসছেন। আর সরি আপনার ফোনটা ধরার জন্য। এছাড়া ওনার সাথে যোগাযোগ করার কোনো ওয়ে ছিল না আমার। কথাটা বলেই ব্যস্ত ভঙ্গিতে একবার ঘড়ি দেখে নিল ছেলেটি। চিন্তিত মুখে বলে উঠল, আমার এখন যাওয়া উচিত, প্রায় 3টা বাজে। এখন বাড়ি না ফিরলে আম্মু অনেক বকবে আমায়। এমনিতেও আজ ক্লাস করিনি। ছেলেটাকে অনেক কথা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে আরু, কিন্তু কেন জানি মুখ ফুটে প্রশ্নগুলো বলতে ইচ্ছে করছে না। মন বলছে থাক না কিছু অজানা। অসময়ে ছেলেটার পরিচয় নিয়ে ভেবে ভেবে সময় ব্যয় করা যেতে পারে। শুনে ফেললেই তো সব কৌতূহল শেষ। তবু কি মনে করে ছেলেটির দিকে প্রশ্ন ছুড়ে দিল আরু, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 9-এ পড়ি। আজ আমাদের হাফ ইয়ারলি এক্সামের রেজাল্ট দিয়েছে। আমি ফার্স্ট হয়েছি, তাই ক্লাস ফাঁকি দিয়ে আপুর জন্য গিফট কিনতে এসেছিলাম। ছেলেটার কথায় অবাক হলো আরু। কৌতূহলী চোখে বলে উঠল, ফার্স্ট তো হয়েছো তুমি, তাহলে তোমার আপুর জন্য গিফট কেন? ছেলেটি আবারও হাসলো। আরও লক্ষ্য করলো হাসলে ছেলেটির বাম গালে হালকা টোলের মতো হয়। ছেলেটি মুখে হাসি নিয়েই বলে উঠল, এমনি আমার সাথে ভালো কিছু হলেই আপুর জন্য গিফট কিনি আমি, কিন্তু কখনোই দিই না ওকে, নিজের কাছে রেখে দিই। আপুর যখন বিয়ে হয়ে যাবে তখন দিব। এক কার্টুন গিফট দিয়ে আপুকে চমকে দিব। আমার আপু কখনোই চমকায় না। আপু বলে পৃথিবীতে যা কিছু ঘটে সবই পসিবল, এতে চমকে গিয়ে জ্ঞান হারানোর কিছু নেই। রেদওয়ানের কথায় হাসলো আরু। আরু কেন জানি রেদওয়ানের বোনটাকে দেখতে ইচ্ছে করছে খুব। আচ্ছা, মেয়েটার নামটা কি হতে পারে? রোদেলা টাইপ কিছু? রেদওয়ান, রোদেলা হতেও পারে। আরুকে রেদওয়ানকে তার বোনের নামটা জিজ্ঞেস করবে? আরুর দ্বিধাদ্বন্দ্বের মাঝেই দরজা ঠেলে কেবিনে ঢুকলো আরিফ আর লিনা। রেদওয়ানকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানালো আরিফ। রেদওয়ান তার বিখ্যাত হাসিটা ঠোঁটে ঝুলিয়ে বেরিয়ে গেল চুপচাপ। আরও একটা চাপা দীর্ঘশ্বাস ফেলল। রেদওয়ানের বোনের নামটা জানা হলো না তার। থেকে গেল একটা আক্ষেপ, একটা আকাঙ্ক্ষা আর একগুচ্ছ কৌতূহল। ঘড়িতে 3টা ঘন্টা বাজতেই সতর্ক হয়ে উঠল রোজা। দুপুরের খাবার চেক করতে গিয়ে কাজের লোকেদের খাবারের ঘুমের ওষুধ মিছিয়েছিল সে। এতক্ষণে ঘুমিয়ে পড়ার কথা সবার। রোজা নিচে সব কটা ঘরে উঁকি দিয়ে দেখতে লাগলো সবাই ঘুমিয়েছে কিনা। সিকিউরিটির চিপ বেরিয়ে যেতেই রোজাকে ফোন লাগালো তীর্থ। ব্লুটুথটা কানে লাগিয়ে দোতলার এক কোণায় গিয়ে দাঁড়ালো রোজা। হ্যালো রোজা, সিকিউরিটি বেরিয়ে গেছে। আমাদের হাতে মাত্র 2 ঘন্টা আছে, যা খোঁজার তাড়াতাড়ি খোঁজ।
এই 2 ঘন্টা ক্যামেরা তাই দেখাবে যা আমি দেখাতে চাইবো। এটাই সম্পূর্ণ সুযোগ রোজা। বুঝতে পারছি, বাট দেয়ার ইজ অ্যানাদার প্রবলেম ডুড। প্রবলেম কি? ওপারের তলায় 8টা ঘর আছে আর নিচের তলায় 6টি। নিচের তলার সবগুলো রুমে কেউ না কেউ থাকে, তার মানে নিচের রুমগুলোতে 14 বছর আগের কোনো ক্লু থাকা ইম্পসিবল। তাহলে বাকি রইল উপরের 8টা রুম। এই 8টা রুমের একটাতেই মৃন্ময় থাকে, বাকি সব ফাঁকা। বাইরে থেকে সবকটারই তালাবদ্ধ। এখন প্রশ্নটা হলো, এই তলার চাবিগুলো কোথায়? আমাদের আগে চাবি খুঁজতে হবে তীর্থ। চাবি? এটা আবার আরেক নতুন ঝামেলা রে ভাই। চাবিটা কোথায় পাবো এখন? একটা কাজ কর, মিনময়ের রুমে যা, সার্চ করে দেখ ডয়ার টয়ার আছে কিনা। মৃন্ময়ের রুমে যাওয়াটা সেফ নয় তীর্থ। হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, ধরা পড়ে যেতে পারি। প্রথমে এমন কোনো রিস্ক নেওয়াটা ঠিক হবে না তীর্থ। অন্য কোনো উপায় বের করতে হবে, সামথিং এলস। তাহলে তাহলে ইয়েস আসলাম ভাই। হু ইজ আসলাম ভাই? তোর মনে নেই, পুরান ঢাকার আসলাম ভাই। তালা দেখি চাবি বানাতে পারেন উনি। তুই একটা কাজ কর, খুব ভালো করে তালার কিছু ছবি তুলে নে। হ্যাঁ, ফোনে। তারপরেরটা না হয় আসলাম ভাই গিয়ে দেখে নেবে। বাহ, তোর মাথায় তাহলে গোবর ছাড়াও কিছু আছে। এনিওয়ে, তাহলে প্ল্যানটা ওয়ার্ক করছে না আজ। আমি বরং বাসায় একটা ম্যাপ বানিয়ে নিই। তুইও একটু অফিস ঘেটে দেখ কোনো ম্যাপ ট্যাপ আছে কি না। এমনও তো হতে পারে যে আমাদের দৃষ্টির অগোচরে অনেক কিছু আছে। আই মিন এনি সিক্রেট রুম। ওকে, আই উইল চেক। এই মিনময়ের বাড়ি ঢুকছে। টেক পজিশন রোজা ভাই। রোজা তাড়াহুড়ো করে ব্লুটুথ খুলে নিজেকে চেক করে নিল। তারপর নেমে গেল নিচে। সোফায় গিয়ে চুপচাপ বসে একটা ম্যাগাজিন হাতে তুলে নিল হাতে। মৃন্ময় ব্রাউন কালার শার্ট পরেছে আজ। উপরে 2-3টা বোতাম খোলা হওয়ায় বুকের অনেকটাই দৃশ্যমান। দরজা দিয়ে ঢুকেই উপরের দিকে হাঁটা দিল সে। সোফায় যে একটা মেয়ে বসে আছে সেটা যেন চোখেই পড়ল না তার। সোহেল এক গাদা ফাইল নিয়ে মৃন্ময়ের পিছু ছুটছে। মৃন্ময় সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলে উঠল, মিস এলিনা, একটা ভাট কফি প্লিজ। আই থিঙ্ক এসির পাওয়ারটা বাড়িয়ে দেওয়া উচিত, আপনি ঘামছেন। অ্যান্ড ম্যাগাজিনটা সোজা করে ধরুন। মৃন্ময়ের কথায় চরম অবাক হলো রোজা। অবাক বিস্ময়ে ম্যাগাজিনের দিকে তাকালো সে। সত্যিই ম্যাগাজিনটা উল্টো করে ধরে আছে রোজা। কপালেও বিন্দু বিন্দু ঘাম। বিস্ময়ে মুখটা হাঁ হয়ে গেছে রোজার। মৃন্ময় ওর দিকে না তাকিয়ে এতটা নিখুঁতভাবে কি করে বলে দিল সব। হি ইজ আ ডেঞ্জারাস পয়েন্ট ফর দেম। রোজাদের আরও সতর্ক হতে হবে, অনেক বেশি সতর্ক। 2 কাপ কফি হাতে হৃদের দরজায় উকি দিল রোজা। হৃদ টেবিলে মাথা গুজে কিছু একটা করছে। রোজা হালকা কেশে বলে উঠল, মিস্টার আইনস্টাইন, কফি খাবি? হৃদ ফিরে তাকালো। মিষ্টি একটা হাসি উপহার দিয়ে বইটা বন্ধ করে রোজার দিকে ঘুরে বসল, যার অর্থ সে কফি খাবে। কফি খাওয়া চেয়ে রোজার সাথে গল্প করার ইচ্ছেটাই এখন প্রবল। হৃদের ধারণা রোজা বেশ মিষ্টি করে কথা বলে। তার কথার সাথে তার হাসিটাও ভারী মিষ্টি, একদম মন ভালো করে দেওয়ার মতো মিষ্টি। রোজা রুমে ঢুকে একটা কাপ হৃদের দিকে এগিয়ে দিয়ে বিছানায় আরাম করে বসলো। কাপের ছোট্ট চুমুক দিতে দিতে চোখ ঘুরিয়ে রুমের চারপাশটা দেখতে লাগলো। তার চোখে রাজ্যের কৌতূহল, যেন এই প্রথমবার এই ঘরটাকে দেখছে সে। হৃদ কাপে ঠোঁট ছোঁয়ালো না, কাপটা হাতে নিয়ে বসে রইল। রোজাকে এদিক ওদিক তাকাতে দেখে মুচকি হেসে বলে উঠল, কি দেখছিস আপু? এই, তুই এত গোছালো কি করে হলি বলতো? ঘরটাকে তো একদম ঝকঝকা করে রেখেছিস। রোজা হৃদের কথার উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন ছুড়ে দিল। রোজার কথায় হেসে উঠল হৃদ। রোজার বলা সব কথাই তার কাছে ভীষণ মজার মনে হয়। রোজার থেকে বেশ কিছু অদ্ভুত অদ্ভুত শব্দও শেখে সে, যেমন ঝকমকা। এই শব্দটা এর আগে কখনো শোনেনি হৃদ। ঝকমকার জায়গায় শুনেছে ঝকঝকে। হৃদ রোজার প্রশ্নের উত্তর না দিয়ে বলে উঠল, জানিস আপু, আজ না ইন্টারেস্টিং একটা ব্যাপার ঘটেছে। তাই নাকি? কি ইন্টারেস্টিং ব্যাপার?
আমি স্কুল থেকে আসছিলাম, তখন দেখি নতুন মার্কেটের ওই মোড়টাতে একটা মেয়ে বসে বসে বমি করছে, গলায় রক্তও লেগেছিল। তাই নাকি? তারপর? রোজার আগ্রহে চোখ দুটো চিকচিক করে উঠল হৃদের, গলায় গাম্ভীর্য এনে বলে উঠল, আমি মেয়েটির পাশে গিয়ে দাঁড়াতেই বিড়বিড় করে কী সব বলেই জ্ঞান হারালো। আমি তো পড়লাম অথই জলে। কি করি ভাবতে ভাবতে একটা সিএনজি ভাড়া করে মেয়েটাকে নিয়ে গেলাম পাশের হসপিটালে। ডক্টর বলেছে বেশি ভয় পাওয়ার কারণেই এভাবে জ্ঞান হারিয়েছিল মেয়েটি। দুটো সেলাইন লেগেছিল জানিস, প্রায় 2 ঘন্টার মতো অজ্ঞান ছিল। আমার ধারণা কি জানিস আপু, উনি হয়তো ওই দাঙ্গার মাঝে ফেসে গিয়েছিলেন। হৃদের কথায় ভ্রু কুচকালো রোজা, সন্দেহ দৃষ্টিতে বলে উঠল, দাঙ্গা? কিসের দাঙ্গা? ওই তো নতুন বাজারে রাফিন চৌধুরীর ছেলেপেলেরা মারামারি করছিল আজ। কি ভীষণ রক্তারক্তি কাণ্ড। আমি তো ভয়ে এক ড্রামের ভেতর লুকিয়েছিলাম। আর একটা কাজ করেছি, লুকিয়ে কিছু ছবিও তুলে নিয়েছি। বাবার যদি প্রয়োজন হয় তো বাবাকে দিয়ে দেব। রোজার এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, কফির কাপটা পাশে রেখে ভ্রু কুচকে বলে উঠল, স্কুল ফাঁকি দিয়ে মার্কেটে কি করছিলি তুই? রোজার কথায় চমকে উঠল হৃদ। সে তো স্কুল ফাঁকির কথা বলেইনি, তবে রোজা কি করে বুঝলো? হৃদ একটা ঢোক গিলে বলল, তোকে কে বলল আমি স্কুল ফাঁকি দিয়েছি? আজ কবি তুই নিজেই বলেছিস। হৃদ অবাক হয়ে বলল, কখন? এই তো এখনই, নতুন মার্কেটের মোড়। আর তোর স্কুল তো একদম অপোজিটে। স্কুল ছুটির পর সেই রাস্তায় যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। দ্বিতীয়ত তুই মেয়েটাকে হসপিটালে নিয়ে গিয়েছিস। মোড় থেকে সিএনজি দিয়ে হসপিটালের দূরত্ব 15 মিনিটের মাথায়। এরপর তুই বললি মেয়েটি 2 ঘন্টা অজ্ঞান ছিল, তার মানে তুই সেই 2 ঘন্টায় সেখানেই ছিলি। তাহলে টোটাল সময় লাগলো 2 ঘন্টা 15 মিনিট। তোর স্কুল ছুটি হয় 3:30টায়। তোর স্কুল থেকে বাসায় আসতে সময় লাগে আধা ঘন্টা। ছুটির পর যদি এত কিছু ঘটে থাকে তাহলে তোর বাড়ি আসতে 6:15 কি 7টা বেজে যাওয়ার কথা, কিন্তু তুই দেরিতে বাড়ি ফিরেছিস। এমন কথা তো মার কাছে শুনলাম না। তার মানে কি বলতো? তার মানেটা হলো তুই ক্লাসগুলো ফাঁকি দিয়েছিস, যার কারণে একদম পারফেক্ট টাইমে বাড়ি ফিরেছিস। কি ঠিক বললাম? হৃদ কি বলবে বুঝতে পারছে না। রোজার কথার ভেড়াজারে সে যে পেঁচিয়ে গেছে তা বেশ বোঝা হয়ে গেছে তার। মুখটা কাচুমাচু করে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই কমল দরজায় এসে দাঁড়ালো। ডান হাতটা দরজায় রেখে রোজাকে উদ্দেশ্য করে বলে উঠল কমল, আপামনি তীর্থ ভাইজান আইছে, অফিস রুমে যাইতে কইল আপনারে। কমলের কথায় হাঁপ ছেড়ে বাঁচল হৃদ। এবার নিশ্চয়ই রোজা জেরার মুখ থেকে বাঁচবে সে। কমলের দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে রোজা। তীর্থ নামটাকে কি নির্মমভাবেই খুন করেছে কমল। প্রতিবারই এই কাজটা করে সে। রোজার ধারণা কমলের এই কাজটা সম্পূর্ণই ইচ্ছাকৃত। রোজা তাকে 1000বার বলেও তীর্থের নামটা সুন্দর করে উচ্চারণ করাতে পারেনি, অথচ যতীন্দ্রমোহন টঙ্কালঙ্কারের মতো কঠিন নামটাও ফট করে উচ্চারণ করে ফেলে সে। তীর্থের নামটা বিকৃত করে কেমন মজা পায় কমল জানা নেই রোজার। রোজা একটা দীর্ঘশ্বাস ফেলল, নরম স্বরে বলে উঠল, এই কমল, তোকে না বলেছি এমন বিশ্রীভাবে কথা বলবি না। রোজার কথায় কমলের কোনো ভাবাবেগ হলো বলে মনে হচ্ছে না। সে আগের মতোই ভাবলে হীনভাবে দাঁড়িয়ে আছে। রোজা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। আপাতত কমলের সাথে কথা বলে মেজাজ খারাপ করতে চাইছে না সে। কমল হলো এই বাড়ির কাজের মেয়ে, বয়স 12 কি 14। ওর আসল নাম কমলা। কেউ তাকে নাম জিজ্ঞেস করলে সে বলতো, আমার নাম কমলা। কমলা নামের সাথে বাড়তি জফলা কেন ইউজ করে কমল জানা নেই রোজার, তবে নামটা বড্ড বিদঘুটে শোনায় বলেই হৃদ আর রোজা মিলে নামের শেষের আকারটাকে কেটে বানিয়ে দিয়েছে কমল। রোজার কাছে এই নামটা বেশ লাগে। মনে মনে কমল নামটা আওড়াতে আওড়াতে অফিস রুমের সামনে গিয়ে দাঁড়ালো রোজা।
তীর্থ চেয়ারে গায়ে এলিয়ে চোখ বন্ধ করে বসে আছে। গায়ে সাদা টি শার্ট আর লাল টকটকে 3/4 প্যান্ট। রোজা রুমে ঢুকতেই চোখ মেলে তাকালো সে, ক্লান্ত গলায় বলল, চাবি বানানো হয়ে গেছে, সকালের মধ্যে পেয়ে যাব। এবার ঝটপট কোনো প্রভু পেয়ে গেলেই হলো। রোজা চেয়ার টেনে বসলো। ল্যাপটপটা প্রজেক্টরের সাথে কানেক্ট করে চোখের ইশারায় তীর্থকে সেদিকে তাকাতে বলল। তীর্থ তাকাতেই উঠে দাঁড়ালো রোজা। দুহাত চেয়ারের উপর রেখে কিছুটা ঝুঁকিয়ে বলে উঠল সে, তালার ছবিগুলো ভালো করে খেয়াল করে দেখ তীর্থ। প্রায় সবগুলো তালাতেই কিছুটা জং ধরে আছে, অর্থাৎ তালাগুলো তেমন একটা খোলা হয় না বললেই চলে। কিন্তু এই তালাটা দেখ, এটা কিন্তু অনেকটাই পরিষ্কার। তো কি বুঝলি? তুই বলতে চাইছিস সবগুলো তলায় ঝং করতে থাকলেও এটাতে নেই? তার মানে এই তালাটা প্রায় খোলা হয়েছে, বাকিগুলোর মতো সব সময় বন্ধ থাকে না। এক্স্যাক্টলি। তার মানে এই রুমে এমন কিছু অবশ্যই আছে যার জন্য মৃন্ময় প্রায় রুমটাতে ঢোকে। কিন্তু কি? সেটা তো রুমে ঢুকলেই জানা যাবে। তোর কি মনে হয় সবটা এত ইজি হবে? না, মৃন্ময় খুবই চালাক একজন মানুষ, এত ইজিলি ক্লু দিয়ে দিবে না নিশ্চয়ই। তবে একটা কথা খুব ভাবাচ্ছে আমায়। কি কথা? মৃন্ময় এত ইন্টেলিজেন্ট পার্সন হওয়া সত্ত্বেও বাবার গুম হয়ে যাওয়ার ব্যাপারটা খুঁজে বের করেনি। তা কিভাবে হতে পারে? তখন না হয় ছোটো ছিল, কিন্তু এখন তো অ্যাডাল্ট সে। তাহলে এমন তো নয় বাবার ব্যাপারটা সে নিজেই লুকিয়ে রেখেছে। হতে পারে। এমনটা হলে কোনো ক্লু পাওয়া আরও বেশি টাফ হয়ে যাবে আমাদের জন্য। মিনময় নিশ্চয়ই ক্লুগুলো আমাদের জন্য সাজিয়ে বসে নেই। হয় কালেক্ট করে নিয়েছে, নয়তো ভ্যানিশ করে দিয়েছে। রোজা আবারও চেয়ার টেনে বসল। তার কপালে সূক্ষ্ম চিন্তার ভাঁজ। হাতে একটা সুযোগ, লক্ষ্য একটা, কিন্তু প্রশ্ন হাজার। এই হাজারটা প্রশ্নের বেড়াজালে দাঁড়িয়ে আছে একটা মানুষ, আর সে হলো মৃন্ময়। জানালায় ঠেস দিয়ে বসে আছে আরু। মাথায় হাজারো এলোমেলো চিন্তার মেলা। ভাইয়া ভাবিকে যা একটা উল্টোপাল্টা বুঝিয়ে পার করেছে সে, কিন্তু নিজের মনটাকে বোঝাতে পারছে না কিছুতেই। রাফিনের সেই রূপ, সেই কথাগুলো কিছুতেই বিশ্বাস করতে ইচ্ছে করছে না তার। এমন একটা কিউট ছেলে এতটা হার্টলেস কি করে হতে পারে? রাফিন কি আরুকে দূরে সরানোর জন্য এমনটা করেছে, নাকি ওর বাস্তবতায় এমনটা? বুঝতে পারছে না আরু। কিন্তু প্রথম যুক্তিটাকেই আরুর মনটা মেনে নিতে চাইছে বারবার। ব্রেন আর মনের গড়া এক কৃত্রিম যুদ্ধে মনটাই জিতে গেল আবারও। ঠোঁটের কোণে ফুটে উঠল হালকা হাসির ঝিলিক। আরু জানে না কেন এত পাগল সে, কি দেখে এত পাগল সে, কিসে এত বিশ্বাস তার, কেন এত মায়া তার আশেপাশে। সে শুধু জানে ভালোবাসে, ব্যাস ভালোবাসে, এইটুকুই। মনটা খুব ভারী লাগছে আরুর। কেমন একটা একাকিত্ব ভর করেছে সারা শরীর জুড়ে। গলায় কিছুটা কেটে যাওয়ার এখনো চিনচিনে ব্যথা করে চলেছে। আরিফ লিনাকে নিয়ে গিয়েছে হসপিটালে। লিনার বাবা স্ট্রোক করেছেন সন্ধ্যায়। পাশের রুমে আরুর বাবা প্রেশারের ওষুধ খেয়ে ঘুমিয়ে আছেন পরম তৃপ্তিতে। শুধু জেগে আছে আরু। রাত বেশি হয়নি, মাত্র 8টা বাজে। আরুদের বাসা থেকে কিছুটা দূরের একটা পার্কে মেলা হচ্ছে। কিসের মেলা জানে না আরু, জানার ইচ্ছে জাগেনি কখনো, কিন্তু কেন জানি সেখানে যেতে ইচ্ছে করছে খুব। কি ভেবে উঠে দাঁড়ালো আরু। বিছানা থেকে ওড়নাটা গায়ে জড়িয়ে নিয়ে বাসা থেকে বেরিয়ে গেল চুপচাপ। অন্ধকার রাস্তাটা, রাস্তার ধারে হালকা আলোতে আরো বেশি ভয়ঙ্কর আর নিস্তব্ধ হয়ে উঠেছে। একটা দুটো রিক্সা আপন গতিতে হেলে দুলে আরুকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। মাঝে মাঝে সাই সাই করে চলে যাচ্ছে কিছু ছোট বড় গাড়ি। আরু ধীর পায়ে হেঁটে চলেছে। রাতের রাস্তায় হাঁটতে বেশ ভালোই লাগছে তার। মেলার কিছুটা কাছাকাছি আসতেই একটা রিক্সাওয়ালা তাকে উদ্দেশ্য করেই বলে উঠল, আপা, ওই দিকে যায়েন না, গ্যামজাম লাগছে। আরো ঘাড় ঘুরিয়ে তাকালো। একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও হাঁটা দিল। গ্যাঞ্জাম,
শব্দটা ঘুরপাক কাটছে তার মাথায়। রিক্সা চালকটাকে কি করে বোঝাবে সে যে গ্যাঞ্জামটা তার মনে বেঁধেছে? সেই গ্যাঞ্জামের তুলনায় বাইরের এসব গ্যাঞ্জাম তো কিছুই না। কলেজ থেকে বেরিয়ে রাস্তার মাঝ বরাবর রাফিন নামক ছেলে লোকটিকে দেখেই তো গ্যাঞ্জাম বেঁধে গেছে তার মনে। কঠিন গ্যাঞ্জাম, বড্ড কঠিন। মেলার গেটের কাছে এসেই রাফিনকে চোখে পড়ল তার। একটা গাড়ির উপর বসে সিগারেট টানছে সে। পাশেই দাঁড়িয়ে আছে এক ঝাঁক সাঙ্গপাঙ্গ। তাদের মধ্যে একজন ব্যস্ত হয়ে ঘড়ি দেখে চলেছে বারবার। হয়তো কারোর জন্য অপেক্ষা করছে তারা। আরো ধীর পায়ে রাফিনের দিকে এগিয়ে গেল। পাশে দাঁড়িয়ে কোনো কথা না বলে রাফিনের বাম হাতটা টেনে ধরল। সবাই অবাক চোখে তাকিয়ে আছে, কিন্তু আরুর মুখ আবেগ শূন্য। রাফিন অবাক চোখে আরুর দিকে তাকালেও কিছু বলল না। রাফিনকে তাকাতে দেখে আরু খুব স্বাভাবিকভাবে বলে উঠল, নাগরদোলায় উঠবো, এটা ভয় লাগে যদি পড়ে যায়। আপনি পাশে থাকলে সেই ভয়টা থাকবে না। জানি ধরবেন না, তবুও পড়ার আগের মুহূর্ত পর্যন্ত ভয়টা অ্যাটলিস্ট থাকবে না। চলুন না। কথাটা বলেই হাতটা আরু জোরে টেনে ধরল আরু। আরু ভেবেছিল চট্টর খাবে নিশ্চয়ই, কিন্তু তাকে অবাক করে দিয়ে নেমে দাঁড়ালো রাফিন। সিগারেটটা দূরে ছুঁড়ে ফেলে ভদ্র ছেলে হয়ে গেল মুহূর্তেই। আশেপাশে দাঁড়িয়ে থাকা ভাই ভাই করে মুখে ফেনা তোলা ছেলেগুলো অবাক চোখে তাকিয়ে আছে। রাফিনকে কখনোই আরুর মতো মেয়েদের সাথে মিশতে দেখেনি তারা। এমনটা নয় যে রাফিন কখনো মেয়েদের সংস্পর্শে যায় না। রাফিনও মেয়েদের সাথে মেলামেশা করে, গভীরভাবেই করে, কিন্তু আরুর মতো মেয়েদের সাথে কখনোই নয়। তবে কি রাফিন আরু পাশাপাশি হাঁটছে। আরু খুব শক্ত করে রাফিনের বাম হাতটা জড়িয়ে আছে। রাফিনের বেশ অস্বস্তি লাগছে, ভয়ানক অস্বস্তি। তবু নীরব সঙ্গী হয়ে হেঁটে চলেছে সে। কিছুটা হেঁটেই নীরবতা ভাঙল আরু। এক ঝাঁক বেলুনের দিকে ইশারা করে বলে উঠল, বলুন, নিব, কিনে দিবেন। এবারও কিছু বলল না রাফিন। আরু রাফিনকে টেনে নিয়ে গেল, মুঠো ভরে বেলুন নিয়ে নিল। বেলুনগুলো হাতে পেয়েই মহা আনন্দে সেগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ল আরু। রাফিন ভাবলেশহীনভাবে 500 টাকার একটা নোট এগিয়ে দিল বেলুন বিক্রেতাকে। আরু হাসি হাসি মুখ নিয়ে আবারও হাতটা আঁকড়ে ধরে বলল, চলুন। আরু হাঁটতে হাঁটতেই নিজের বাম হাতের সাথে বেলুনের সুতোগুলো বেঁধে দিল। বাম হাতটা একটু ঝাঁকিয়ে বেলুনগুলো একবার দেখে নিয়ে আবারও বলে উঠল সে, আচ্ছা, আপনি এত মারপিট কোথাও শিখেছেন? আমিও শিখবো, তারপর ঢিসুম ঢিসুম করে সবাইকে মারবো। না, সবাইকে মারবো না, শুধু মিলনকে মারবো। ওই ছেলেটা খুব বাজে, খুব বিরক্ত করে আমায়। কলেজের গেট থেকে বেরোতে কি বিশ্রী বিশ্রী কথা বলে, মাঝে মাঝে তো কান্নাও পেয়ে যায়। আরুর কথার মাঝপথেই একটা ছেলে এসে গা ঘেঁষে চলে গেল। গলার ব্যান্ডেজটাতেও ব্যথা লাগলো হালকা। আরু গলার ব্যান্ডেজে হাত রেখে ছোট্ট করে বলেই রাফিনের গা ঘেঁষে দাঁড়ালো। রাফিন ভুরু কুচকালো। একবার আরুর দিকে তাকিয়েই পিছন ফিরে তাকালো সে। এত ভিড়ের মাঝে একজনকে খুঁজে বের করাটা বড্ড কঠিন, কিন্তু যেখানে 20 জনের চোখ একদিকে থাকে সেখানে চোখের আড়াল হওয়াটা আরো বেশি কঠিন। কয়েক সেকেন্ডের মাঝে এই ছেলেটাকে ধরে রাফিনের ঠিক সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো। ছেলেটাকে দেখেই রাফিনের পিছনে গিয়ে শার্ট আঁকড়ে ধরে দাঁড়ালো আরু। ফিসফিস করে বলে উঠল, এই ছেলেটা ওই বাজে ছেলেটার বন্ধু। আপনাকে বললাম না মিলন নামে ছেলেটার কথা? এটা ওর চাচা। কি বিশ্রী চাহনি, ছি। কথাটা বলেই মুখ কুচকালো আরু। আরুর কাজে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে রাফিন। রাফিনের ধারণা ছিল আরু খুব সাহসী মেয়ে, সে কাউকেই ভয় পায় না, বা ভয় কি তা সে জানেই না। কিন্তু ব্যাপারটা ভুল। আসল কথা হলো আরু রাফিনকে ছাড়া আর সবাইকেই ভয় পায়। কথাটা ভেবে খানিকক্ষণ স্পিচলেস হয়ে দাঁড়িয়ে রইল রাফিন।
রাফিন কিছুতেই ভেবে পাচ্ছে না একটা গলির গুন্ডাকে যে এত ভয় পায়, সেই মেয়েটা তার মতো একটা গ্যাংস্টারকে ভয় পাচ্ছে না কেন। একটা দীর্ঘশ্বাস ছাড়ল রাফিন। ছেলেটির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, নাম কি? লিমন। ওকে টাচ করলি কেন? মেয়ে দেখলেই শরীর চুলকায় নাকি? কথাটা বলেই আরুর দিকে তাকালো রাফিন। ডান হাতে আরুর হাত ধরে টেনে পিছন থেকে সামনে এনে বলে উঠল, ওর গালে একটা চর বসিয়ে দিয়ে আসো, যাও। কথাটা শুনে ছেলেটির দিকে তাকালো আরু। ছেলেটা ওর দিকে তাকিয়ে আছে দেখে আবারই রাফিনের পিছনে গিয়ে লোকালো আরু। ফিসফিস করে বলে উঠল, ওকে তাড়িয়ে দেন, ওকে আমার ভয় লাগে। আরুর কথায় চরম বিরক্ত হলো রাফিন। ছেলেটাকে হাতের ইশারায় কাছে আসতে বলি গালে বসালো এক চর। এক চরই ছিটকে পড়ল ছেলেটি। আবারও তাকে তুলে এনে দাঁড় করানো হলো রাফিনের ঠিক সামনে। রাফিন পকেটে হাত ঢুকিয়ে ভ্রু নাচিয়ে বলে উঠল, আমাকে চিনিস? ছেলেটি মাথা নেড়ে দুর্বল গলায় বলল, না, চিনি না। রাফিন চৌধুরীকে চিনিস? জি ভাই। ছেলেটি জি ভাই বলার সাথে সাথে পিছন থেকে ছেলেটির কোমর বরাবর লাথি মারল কেউ। মাথার চুলগুলো টেনে ধরে বলল, শালা, রাফিন চৌধুরীকে চিনিস আর ওনাকে চিনিস না? ইনি রাফিন চৌধুরী। ছেলেটি হতবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। সে কখনোই ভাবতে পারেনি এই ছেলেটা রাফিন চৌধুরী হতে পারে। নাম তো অনেক শুনেছে, কিন্তু চোখে কজনই বা দেখেছে তাকে। রাফিন এবার শার্টের কলারটা টেনে ঠিক করে একটু নিচু হয়ে বলে উঠল, মেয়েদের ডিস্টার্ব করবি খুব ভালো কথা, কিন্তু মেয়েটির পাশে কে আছে তা দেখে তারপর, আন্ডারস্ট্যান্ড? কথাটা বলে সোজা হয়ে দাঁড়ালো রাফিন। পাশে দাঁড়ালো ছেলেটিকে উদ্দেশ্য করে বলে উঠল, আসিফ, এটাকে নিয়ে যা এখান থেকে। মুডটা এমনি চরম খারাপ, আর খারাপ করিস না। গো। জি আচ্ছা ভাই। ছেলেটাকে নিয়ে চলে যেতেই মুখ তুলে তাকালো আরু। রাফিনের হাতটা শক্ত করে ধরে আঙুল দিয়ে ইশারা করে বলে উঠল, ওই তো নাগরদোলায়, চলুন চলুন। রাফিনকেও নাগরদোলায় উঠতে হলো। আরুর অযাচিত চিৎকারও শুনতে হলো। নাগরদোলায় এমন কি আছে যাতে করে চেঁচিয়ে গলা ফাটাতে হবে জানা নেই রাফিনের। আরুকে নিয়ে নাগরদোলা থেকে নেমেই নিজের ডান হাতের দিকে নজর দিল সে। হাতটায় নখের অসংখ্য দাগ, যে দাগগুলোর মালিক আরু ছাড়া আর কেউ নয়। ফর্সা হাতটা দিয়ে নখের দাগগুলো একদম টকটকে লাল। আরু কিছুক্ষণ ঘুরল। অবশেষে রাফিনের কাঁধে হাত রেখে ক্লান্ত গলায় বলে উঠল, 10টা বেজে গেছে তাই না? চলুন বাসায় যাব, বাবা বাসায় একা। আরু কথা বলছে আর হাঁটছে। রাফিন বরাবরের মতোই শুধু চুপচাপ শুনেই চলেছে। মেন রাস্তায় এসে রাফিনের হাতটা ছেড়ে বাড়ির দিকে হাঁটা দিল আরু। কিছুটা গিয়ে আবারও ফিরে তাকালো। দৌড়ে রাফিনের সামনে এসে হাতটা ধরে বলে উঠল, রাতের বেলা ফাঁকা রাস্তায় হেঁটেছেন কখনো? দারুণ লাগে। আপনি কিন্তু আজ ট্রাই করতে পারেন। আমার বাসা এখান থেকে হেঁটে যেতে 15 মিনিট। এই 15 মিনিট আমার সাথে হাঁটবেন? চলুন, আমার একা হাঁটতে একদমই ইচ্ছা করছে না। রাফিন এবারও নিশ্চুপ সঙ্গী। রাফিন কেন যায় আরুকে এতটা গুরুত্ব দিচ্ছে জানা নেই তার। মনটা খারাপ ছিল খুব। হঠাৎ আরুকে পেয়ে মন খারাপ ভাবটা আরুর মাঝে ঢেলে দেওয়ায় প্রয়াস ছিল তার। মনটা ভালো হয়েছে কিনা জানি না, তবে সারাদিন ভাই আর মারামারি কাটাকাটির কথা শুনে অভ্যস্ত কানটা আরুর গুরুত্বহীন কথায় যে একটু স্বস্তি পেয়েছে তা স্পষ্ট। প্রতিটা মানুষের মনেই একটা পর্যায়ে এসে কিছু সময়ের জন্য হলেও ব্যস্ত হতে চায়। অগোছালো কিছু সময়, সেই সময়ের স্থায়িত্ব খুব অল্প কিন্তু খুবই প্রয়োজনীয়, খুব বেশি প্রয়োজনীয়। সকাল 11টায় প্রায় তাড়াহুড়ো করে বিছানা ছাড়ল মিনময়। 11টার মধ্যে স্টুডিওতে যেতে হবে তাকে, অথচ ঘড়ির কাঁটা এখনও 11-র ঘরে। সোহেল নামক ছেলেটার প্রতি প্রচণ্ড রাগ লাগছে তার। মিনময়ের রাগটা বরাবরই বেশি, কিন্তু অন্যদের চোখে ধরা পড়ে না বললেই চলে। সবার জানা মতে মিনময় খুবই শান্ত এবং ভদ্র ছেলে।
কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ সত্য নয়। মৃন্ময় খুবই আলাদা ধরনের মানুষ। নিজের উপর 99% নিয়ন্ত্রণ রাখতে পারে সে। মাথা গরম হয়ে যাওয়া পরিস্থিতিতেও তাকে দেখাই শান্ত, স্বাভাবিক। মৃন্ময়কে কেউ কখনো স্ল্যাং ইউজ করতে দেখেনি বা কারোর সাথে উচ্চ বাক্যে করে না, কখনোই। রাগ মাখা রাঙা চোখ মৃন্ময়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সিগারেট, নেশা আর মেয়ে জাতীয় কোনো দুর্বলতা মৃন্ময়ের মাঝে বিন্দুমাত্রও নেই। ঠান্ডা মাথায় মিষ্টি বলিতে অপমান করার টেকনিকগুলো বেশ ভালোই জানে মৃন্ময়। মানুষের ব্রিথিং স্পিড, কণ্ঠের ওঠানামা, চোখের দৃষ্টি, এসব দেখেই একটা মানুষের মাঝে কি চলছে তা বুঝতে পারে মৃন্ময়। সাধারণ মানুষের চেয়ে চিন্তার গতি তার কয়েক গুণ। কোনো রকম শাওয়ার নিয়ে একটা শার্ট পরতে পরতে বেরিয়ে গেল মৃন্ময়। বাইরে প্রচণ্ড বৃষ্টি। এই বৃষ্টিতেই গাড়ি ছুটিয়ে চলেছে মৃন্ময়। মাথায় চলছে এলিনা নামের মেয়েটা। মেয়েটার উদ্দেশ্য কি হতে পারে তাই ভাবছে সে। সেদিন বাড়িতে ঢুকেই কয়েক সেকেন্ডের জন্য এলিনাকে চোখে পড়েছিল তার। এলিনা স্ট্রেট বসেছিল, হাতে ছিল উল্টো করে ধরে ম্যাগাজিন। কপালে বিন্দু বিন্দু ঘাম আর চোখের দৃষ্টি অস্থির। মেয়েটাকে দেখেই বোঝা যাচ্ছিল সে ভয় পাচ্ছে। কিন্তু কিসের ভয়? মৃন্ময়ের ভয়? মৃন্ময়কে তো ভয় পাওয়ার কিছু নেই। তাহলে মেয়েটার সোফায় বসে থাকাটাও স্বাভাবিক ছিল না। কেউ ভাবে স্ট্রেট হয়ে বসে ম্যাগাজিন পড়ে না। ম্যাগাজিন বা খবরের কাগজ মানুষ আগ্রহের তাড়নায় বা সময় কাটানোর জন্যই পড়ে থাকে। আর তখন মানুষের বসার ভঙ্গিটা থাকে আরাম আরাম ভঙ্গি। বসা থাকা থেকেই চট করে বুঝে ফেলা যায় যে মানুষটা বেশ আরাম পাচ্ছে। কিন্তু এলিনার মধ্যে তেমনটা ছিল না। আর যেহেতু তার ম্যাগাজিনটা উল্টো ছিল, তার মানে সে ম্যাগাজিনটা পড়ছিল না। সে কিছু একটা লুকাচ্ছিল। কিন্তু কি? কথাগুলো ভাবতে ভাবতেই এক জায়গায় চোখ আটকে গেল মৃন্ময়ের। সেই দিনের পার্কটাতেই কিছু বাচ্চারা হৈ হৈ করে বৃষ্টিতে ভিজছে, আর তাদের সাথে আছে একটি মেয়ে। নীল শাড়ি আর হাঁটুর নিচ পর্যন্ত নেমে যাওয়া লম্বা চুলের মেয়েটা যে রোজা, তা মুহূর্তেই বুঝে গেল মৃন্ময়। নিজের অজান্তেই থেমে গেল গাড়ি। জানালার কাজটা নামিয়ে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল দূরের ওই বৃষ্টিতে। রোজার এই লাফালাফি আর আনন্দ দেখে মনে হচ্ছে বৈশাখ মাসের এই বৃষ্টিটা হয়তো বড্ড মিষ্টি, বড্ড সুন্দর। বাচ্চাদের সাথে হাসি মজার এক ফাঁকে রোজার চোখ পড়ল ওই রাস্তায়। চোখ দুটো ছোট ছোট করে কপাল কুঁচকে তাকাতেই ঝাপসা দেখতে পেল মৃন্ময়ের মুখ। রোজা বাচ্চাদের বিদায় দিয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। রোজাকে হুট করে সামনে চলে আসতে দেখে থতমত খেয়ে গেল মৃন্ময়। এই মেয়েটা এমন কেন বুঝে না মৃন্ময়। এই মেয়েটার সামনে এলেই তার নিজেকে পৃথিবীর সবচেয়ে বোকা ছেলে বলে বোধ হয় বারবার। নিজের বুদ্ধিমত্তা নামক ষষ্ঠ ইন্দ্রিয়টা মুহূর্তেই বন্ধ হয়ে যায় একদম। জানালার কাছে টোকা পড়ায় ভাবনা ছুটি ফেলে সচকিত চোখে তাকালো সে। রোজা তার ভেজা ভেজা ঠোঁট নাড়িয়ে বলে উঠল, আরে আপনি এখানে বৃষ্টি দেখছিলেন বুঝি? মৃন্ময়ের বলতে ইচ্ছে করছিল, বৃষ্টি নয়, আপনাকে দেখেছিলাম মিস রোজা। কিন্তু কথাটা বলা হয়ে উঠল না। আর ঠোঁটে হালকা হাসির পরশ নিয়ে বলে উঠল, দেখেছিলাম। বাচ্চাদের বৃষ্টি বিলাসটা কত আনন্দের, কিন্তু আপনি এখানে বৃষ্টিতে ভিজতে এসেছেন নাকি? আরে ধুর, বৃষ্টিতে কেউ ভিজতে আসে নাকি? আমি তো গিয়েছিলাম হৃদয় স্কুলে, গার্ডিয়ান মিটিং ছিল। বাবা নিজের কাজে ব্যস্ত আর মায়ের মাইগ্রেনে ব্যথা, তাই বাধ্য হয়ে আমাকেই আসতে হলো। রিক্সা দিয়ে বাড়ি ফিরছিলাম, তখনই শুরু হলো বৃষ্টি। বাচ্চারা এত মজা করে ভিজছিল, আমি আর নিজেকে আটকে রাখতে পারিনি। আপনি আসুন না, দারুণ লাগবে। পাগল নাকি? কত কাদা চারপাশে, তারপর মাঝ রাস্তায় বৃষ্টিতে ভিজলে? কাল নির্ঘাত খবরের হেডলাইন চলে আসবো আমি। কথাটা বলি হালকা হাসল মৃন্ময়। রোজার ঠোঁট উল্টিয়ে ভ্রু কুচকে বলে উঠল, আপনাদের জীবনটা পুরো আলুর সিঙ্গারার মতো, উপরেটুকু খুব টেস্ট, কিন্তু ভেতরেটুকু একদম বিশ্রী। রোজার কথায় হেসে উঠল মৃন্ময়। হাসি হাসি মুখ নিয়ে বলে উঠল, কি রকম? রোজা কিছুক্ষণ ভেবে দুষ্টু হেসে বলল,
আমাদের সাথে বৃষ্টিতে ভিজলে বলবো, নয়তো বলবো না। ভ্রু কুচকাল মৃন্ময়। রোজার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আবারও হেসে উঠল সে। মুচকি হেসে বলল, আপনি সবসময় লোভ দেখান মিস রোজা। সেদিনও বলেছিলেন এক মুঠো রোদ দিবেন, কই দিলেন না তো। তাহলে আজ কি করে বিশ্বাস করি বলুন? রোজা কিছুক্ষণ ভাবল, তারপর বলল, আচ্ছা বেশ, আপনার টাক্কপিয়ের চুলের কসম, যদি এবারও না বলি তাহলে সবকটা চুলই উঠে যাবে তার। একদম পাক্কা ছক্কা, ওকে? রোজার কথায় মাথা নিচু করে হাসল মৃন্ময়। ছোট্ট একটা শ্বাস ফেলে বলল, ঠিক আছে, কিন্তু এখানে আমরা কি সেই দিনের ওই জায়গায় যেতে পারি না মিস রোজা? পারি, কিন্তু রিক্সা কোথায় পাবো এখন? আজ না হয় গাড়িতেই চলুন। একদম না, আপনার গা ভিজে যাবে, আমার গা ভিজে চুপচুপে। তার চেয়ে বরং বেরিয়ে আসুন, সামনে এগুলো পেয়েও যেতে পারি। তাছাড়া রিক্সায় চড়ে বৃষ্টি বিলাসের মজাই আলাদা। কি, বেরোবেন? মৃন্ময় মিষ্টি হাসল। সিট বেল্টটা খুলে বেরিয়ে এলো চুপচাপ। আজ তার মাথায় ক্যাপ নেই, মুখে মাস্কও পরেনি, গায়ে কফি কালারের শার্ট। রাস্তা অনেকটাই ফাঁকা, দু একটা গাড়ি ছাড়া পথচারী নেই বললেই চলে। এই বৃষ্টি স্নিগ্ধ দুপুরে রোজার পাশাপাশি হাঁটতে বেশ লাগছে মৃন্ময়ের। কিছুটা এগিয়ে যেতেই রিক্সা পেয়ে গেল তারা। রিক্সা চালক ডাবল ভাড়া দিয়ে ছুটে চলল উদ্দেশ্যহীন গন্তব্যে। রিক্সার হুড ফেলে দেওয়া হয়েছে, বৃষ্টি পড়ছে অবিরাম। দুজনের ভেজা শরীর রিক্সার ঝাঁকিতে মিশে যাচ্ছে বারবার। আজও মৃন্ময়ের হাতটা শক্ত করে ধরে চেপে ধরে আছে রোজা। আর মৃন্ময় চোখ বন্ধ করে আকাশের দিকে মুখ করে বসে আছে চুপচাপ। গায়ে হাজারো পানির ছিটা থাকলেও গলাটা শুকিয়ে কাঠ। এত এত মেয়ের সংস্পর্শ এসেও রোজার ছোঁয়াটাই তাকে এত কাঁপায় কেন বোঝে না মৃন্ময়। হৃৎপিণ্ডটা বুঝি বেরিয়ে আসবে এক্ষুনি। এক পশলা জলের ছিটায় চোখ মেলে তাকালো মৃন্ময়। কানে ভেসে উঠল মন্ত্রমুগ্ধ করা সেই খিলখিল হাসি। মৃন্ময় আর চোখে তাকালো। ভেজা শাড়িতে রোজাকে খুব আবেদনময়ী লাগছে আজ। উচ্ছ্বসিত এক কিশোরীর সাথে পরিপূর্ণ এক নারী রূপে ফুটে উঠেছে রোজা। মৃন্ময়ের ভাবতেই অবাক লাগছে, রোজার মতো সাধারণ একটা মেয়ের জন্য এক সপ্তাহ ধরে পরিকল্পিত মিটিংটা এসে ভেস্তে দিল আজ। রোজা হাসি থামিয়ে মৃন্ময়ের চোখের দিকে তাকিয়ে বলে উঠল, চোখ বন্ধ করে কাকে নিয়ে তো ভাবছেন মিস্টার হিরো? গার্লফ্রেন্ড? মৃন্ময় হাসল। রোজা ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। মৃন্ময় ছেলেটা এত চমৎকার কি করে হাসে বোঝে না রোজা। কথায় কথায় হাসে। হাসি ছাড়া কি এই ছেলেটার মাঝে কিছু নেই? রাগ, জেদ? মৃন্ময়ের কথার ভাবনার প্রহর কাটল রোজা। মৃন্ময় কপালে পড়ে থাকা এক গুচ্ছ চুল পিছন দিকে ঠেলে দিয়ে বলে উঠল, মিস রোজা, আপনি যে বারবার আমায় মিস্টার হিরো বলেন, তা কিন্তু ঠিক নয়। আমি ছোট থেকেই একজন সিঙ্গার, বলতে গেলে প্রফেশনাল সিঙ্গার। চলচ্চিত্রে আসাটা সম্পূর্ণটাই জবরদস্তির ওপর। ডিরেক্টর মইনুল রহমান একদম আঠার মতো লেগে গিয়েছিলেন অভিনয় করার জন্য, তাই বাধ্য হয়ে রাজি হয়ে যাই। আর ভাগ্যক্রমে মুভিটাও হিট হয়ে যায়। তারপর থেকে বারে আরও চাপ। সিনেমা জগতেও আমি মাত্র 2 বছরের মেহমান। তাতে কি, এই 2 বছরই তো 7-8টা মুভি করে ফেলেছেন। তবে আপনাকে সিঙ্গার থেকে হিরো হিসাবেই বেশি বানায়। একদম কিউট পোলা। আপনি মুভি করলে তো এমনিতেই হিট, সব মেয়েরা হা করে তাকিয়ে থাকে। আর আপনি? কথাটা বলেই থতমত খেয়ে গেল মৃন্ময়। ধ্যাত, কি বলতে কি বলে ফেলল সে।